টানা 6 দিন ধরে মুষলধারায় বৃষ্টি। আমার জীবনে এমন বৃষ্টি আমি আগে কোনোদিনও দেখিনি। চারপাশের মাঠ ঘাট পুকুর সব জলে ভরে গিয়ে একেবারে টইটুম্বুর অবস্থা। বাড়িতে বসে বসে অলসভাবে দিন কাটাতে আর ভালো লাগছে না। একটা উপন্যাস নিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা থেকে, সেটাতেও আর মন বসছে না। বইটা টেবিলের উপরে রেখে বিছানায় গা এলাতে যাব ভাবছি, এরই মধ্যে কলিং বেলটা বেজে উঠল। বাবা, এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? এবার বেল বাজানো বাদ দিয়ে দেখলাম আগন্তুক দরজায় দড়াম দড়াম করে বাড়ি মারতে শুরু করেছে। খুলছি খুলছি, কে এসে আবার ঝামেলা পাকালো কে জানে। দরজা খুলতেই বিদ্যুৎ গতিতে একজন লোক এক প্রকার আমাকে ঠেলেই ঘরের ভেতরে ঢুকে পড়ল। আরে আরে, এ কি, কে আপনি? এরকম হুট করে ঘরের ভেতর ঢুকে পড়লেন কেন? কি ব্যাপার, কি চান? বলছি, সব বলছি। আগে আপনি দরজাটা বন্ধ করে দিন প্লিজ। দরজাটা বন্ধ করুন আগে, না হলেও আমাকে মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? আরে বললাম তো, সব বলছি। আপনি আগে দরজাটা বন্ধ করুন না। আমি আর কথা না বাড়িয়ে দরজাটা বন্ধ করে এসে তার মুখোমুখি বসলাম। কি ব্যাপার বলুন তো, আপনি কে? এরকম হুট করে ঘরের ভেতর ঢুকে পড়লেন কেন? আর কে আপনাকে মেরে ফেলতে চায়? দেখুন, আপনার মতলবটা কিন্তু আমার ভালো লাগছে না। আমি কিন্তু পুলিশের লোক, সত্যি করে বলুন সব। বলছি, সব বলছি। এক গ্লাস জল হবে? দিচ্ছি। এই নিন। লোকটা ঢকঢক করে জলের গ্লাসটা ফাঁকা করে দিল নিমেষে। আপনি ভূতে বিশ্বাস করেন? তার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। লোকটা বলে কি? বললাম, আপনি কি ভূতের তাড়া খেয়ে এখানে এলেন নাকি? যদি বলি তাই, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? না, তা করব না। মুখে বললাম বটে, কিন্তু লোকটার মুখের যে ভাবভঙ্গিমা লক্ষ্য করলাম, তাতে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার যে ঘটেছে সেটা বুঝতে পারলাম। কিন্তু তাই বলে ভূত? যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আর খামোখা আপনাকে কিছু বলে লাভ নেই। আমি চলি দাদা। জীবনে কোনোদিন যে আমাকে ভূত বিশ্বাস করতে হতে পারে তা ভাবিনি, কিন্তু সে আমাকেও। যাই হোক, আমি তাহলে চলি দাদা। দাঁড়ান দাঁড়ান, বিশ্বাস করা বা না করা পরের কথা। আপনি বরং বলুন আপনার ঘটনাটা। এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে, আপনি যেতে পারবেন না। আর আমারও এখন তেমন করার কিছু নেই, তাই আপনার গল্পটাই বরং শোনা যাক। গল্প মনে করেই তাহলে শুনুন। আমি জানি যে অপরাধ আমি করেছি তার সাজায় আমার পিছু পিছু ধাওয়া করেছে। হয়তো এ কাহিনী কোনোদিন কাউকে বলতে পারবো না, হয়তো আজকের রাতই হবে আমার শেষ রাত। তাই আপনাকেই বরং সব সত্যিটা বলে যাই। হ্যাঁ বলুন, শুনতেই তো চাইছি। লোকটা বলতে শুরু করলো। আমার নাম সুবিমল রায়। পাশের গ্রাম কামদেবপুরে আমার একটা ডাক্তারখানা আছে। কুহক ডাক্তারই বলতে পারেন। বিএ পাশ করে কোনো চাকরি বাকরি না পেয়ে ঘরেই বসেছিলাম। এদিকে ওদিকে যে কাজই পেতাম তাই করতাম। হঠাৎই একদিন আমাকে আমাদের পাড়ারই শিশির ডাক্তারবাবু ডেকে বলল, সবিমল, কিছুই তো করছিস না তেমন, আমার সাথে কাজ করবি? কি কাজ ডাক্তারবাবু? কামদেবপুরে আমার ক্লিনিকে একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। আমার সাথে চেম্বারে থাকবি, রোগীর ড্রেসিং করা, ইঞ্জেকশন দেওয়া, প্রেসক্রিপশন বুঝিয়ে দেওয়া, এইসবই কাজ আর কি। কিন্তু ডাক্তারবাবু, ওসব কাজ তো আমি পারি না। সে আমি শিখিয়ে দেবক্ষণ, থাকতে থাকতে শিখে যাবি, বুঝলি? বল, করবি? ভেবে দেখলাম অফারটা খারাপ না, বেকার তো বসেই আছি, করলেই হয়। কিন্তু ডাক্তারবাবু, মাইনে টাইনে? হ্যাঁ, মাইনে পাবি তো। আপাতত দেবো কিছু, কাজ শেখ আগে, শিখে গেলে তখন বেশি করে দেবক্ষণ। তা বল, রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি। কবে থেকে আসতে হবে? কাল থেকেই আয়। পরদিন থেকে শুরু করলাম তার চেম্বারে বসা। কাজ বেশ ভালোই লাগছিল, মন দিয়ে শিখছিলাম সব কিছু। ডাক্তারবাবু আমার আগ্রহ আছে দেখে আমাকে ভালো করে শেখাতে লাগলো সব কিছু। শুধু ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া নয়, ধীরে ধীরে তিনি আমাকে জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা, বুকের সমস্যা প্রভৃতি নানান ধরনের চিকিৎসাও শেখাতে থাকেন। আমিও খুব তাড়াতাড়ি শিখে নিই সব। মাস 6 কেটে গেল। এরপর তিনি একদিন আমাকে বললেন, সবিমল, আমি কাল থেকে 3-4 দিন থাকবো না, কলকাতায় মেয়ের বাড়িতে যাব একটু। তুই তো মোটামুটি সবটা শিখেই গেছিস, তুই পারবি না 3-4 দিন চেম্বারটা সামলে নিতে? হ্যাঁ হ্যাঁ, পারবো, আপনি নিশ্চিন্তে যান। পরদিন থেকে ডাক্তারবাবুর জায়গায় আমি বসতে শুরু করলাম। কামদেবপুর গ্রামে ওই একটাই ভালো ডাক্তার ছিল। যেহেতু উনিই আমাকে চেম্বারের দায়িত্ব দিয়ে গেছেন,
তাই আমার কাছে রোগীরা ভরসা করে আসতো। আমি তাদের রোগ বুঝে ওষুধও দিতাম। আর এখান থেকেই শুরু হয় আমার লোভ। আমার মনে হলো এই ডাক্তারবাবু আমাকে কত টাকা মাইনে দেয়। আমাকে সারা মাসে যা মাইনে দেয় সেই টাকা তো এই চেম্বার থেকে একদিনেই আয় হয়। আমি তো এখন সব কিছু শিখেই গেছি, তাহলে আমি আর এখানে শুধু শুধু বোকার মতন পড়ে থাকতে যাব কেন? না, তা না করে বরং আমি একটা চেম্বার খুলি। এই গ্রামের মানুষ তো আমাকে চেনে, তাই এই গ্রামেই কোথাও একটা চেম্বারটা খুলতে হবে। সেদিনই সন্ধ্যাবেলা গ্রামের বাজারে গিয়ে চেম্বার করার জন্য ঘর দেখে এলাম। অল্প টাকা ভাড়া। পরদিন শিশির ডাক্তার ফিরে এলে আমি তাকে বললাম, ডাক্তারবাবু, আমি আর আজ থেকে কাজ করব না। সে কি? কেন রে, তোর আবার কি হলো? না, কিছুই হয়নি। আমার এই মাইনে টাইনে পোষাচ্ছে না। আমি অন্য কিছু করতে চাই। সত্যি কথা বলার সাহস আমার হলো না। ঠিক আছে, না করলে আর কি করব? যেটা ভালো বুঝিস করবি। আর যে কদিন কাজ করেছিস কাল বাড়ি এসে হিসেব করে সেই কদিনের টাকাটা নিয়ে যাস তাহলে। পরদিন থেকেই আমার চেম্বার খুলে বসলাম। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, অথচ একটা পেশেন্টও এলো না। ভাবলাম নতুন চেম্বার, হয়তো 2-1 দিন সময় লাগবে, কিন্তু টানা 4 দিনেও একটা পেশেন্টও এলো না আমার চেম্বারে। একদিন আমি বিরক্ত হয়ে একজন গ্রামের লোককে ধরে জিজ্ঞেস করলাম, বলছি কাকা, নতুন চেম্বার খুলেছি বাজারে, দেখেছো তো? হ্যাঁ দেখেছি তো, দেখবো না কেন? তাহলে আসছো না কেন কেউ? কি ব্যাপার? তোমাদের কি রোগ ব্যাধি হচ্ছে না? ওষুধ টষুধ লাগছে না কি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? আমরা তো সবাই শিশির ডাক্তারকেই দেখাই সেই প্রথম থেকে। এখন তুমি তার কাছে কাজ শিখে আলাদা ডাক্তারখানা খুললেই ভাবছো সবাই তোমার কাছে যাবে? হ্যাঁ, গ্রামের মানুষকে অত বোকা ভাবার কোনো কারণ নেই। শিশির ডাক্তার পাশ করা ডাক্তার, টাকা পয়সার লোভও তার নেই। তাই এই গ্রামে একটা ছোট ডাক্তারখানা করেই সারাটা জীবন কাটিয়ে দিল। গ্রামের মানুষদের বিনা পয়সায় কত চিকিৎসা করে তুমি জানো? কত মানুষকে বিনা পয়সায় ওষুধ দেয় তুমি সে খবর রাখো? তুমি যে গ্রামের মধ্যে ডাক্তারখানা খুলেছো, তোমার সার্টিফিকেট লাইসেন্স কিছু আছে? ভালো কথা বলছি, ওসব ভণ্ডামি বাদ দাও। গ্রামের মানুষ একবার খেপে গেলে কিন্তু পিটিয়ে ছাল ছাড়িয়ে দেবে, এই বলে রাখলাম। বলেই লোকটা গটগট করে চলে গেল। রাগে আমার সারাটা শরীর জ্বলে গেল। এই অপমান যেন আমার আর সহ্য হলো না। না, আমি কিছুতেই ছাড়বো না। চেম্বার আমি যদি চালাতে না পারি, তাহলে ওই শিশির ডাক্তারের চেম্বারও আমি চৌপাট করে দেব। রাতে বাড়ি ফিরে ভাবতে থাকলাম কি করা যায়। আমার চেম্বার চালাতে হলে শিশির ডাক্তারের বদনাম ছড়াতে হবে, কিন্তু তা কি করে সম্ভব? শিশির ডাক্তার এত বছর ধরে গ্রামে যে সুনাম অর্জন করেছে, তা নষ্ট করা কি এতই সহজ? অনেক ভেবে একটা ফন্দি বার করলাম। বাচ্চাদের জন্য ওই ডাক্তারখানায় একরকম সিরাপ রাখা থাকে। বাচ্চাদের ঠান্ডা লাগলে ডাক্তারবাবু ওখান থেকে 2 মুটকি করে খাওয়ায়। ওই ওষুধের সিরাপের শিশি থাকে একদম জানলার কাছেই। আর ওই কাঠের জানলা বাইরে থেকে কিভাবে খুলতে হয় তা আমার ভালো করেই জানা। দেরি করলাম না। যদি ওই সিরাপে বিষ মিশিয়ে দিতে পারি, তাহলে আমার কার্য সিদ্ধ হতে আর কোনো বাধা নেই। তাতে শিশির ডাক্তারের হবে বদনাম, আর তার চেম্বারে কোনো পেশেন্ট আসবে না। এমনকি গ্রামে তার চেম্বার বন্ধও হয়ে যেতে পারে। আর তারপর থেকে আমার ক্লিনিকে লোক আসা শুরু হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। লোভে পড়ে তখন আমার এমন অবস্থা হলো যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলাম। কি করতে চলেছি তা আমার মাথায় এলো না। সেই রাতেই বিষ নিয়ে ছুটলাম শিশির ডাক্তারের চেম্বারের দিকে। ব্যাস, পরদিন রাতেই খবর পেলাম শিশির ডাক্তারের ওষুধ খেয়ে গ্রামের 3টে বাচ্চা মারা গেছে। গায়ের লোকেরা মিলে ভেঙে গুড়িয়ে দিয়েছে শিশির ডাক্তারের চেম্বার। তারপর দিন থেকেই সত্যি সত্যি আমার ডাক্তারখানায় 2-1 করে লোক আসতে থাকলো। হঠাৎ একদিন খবর পেলাম শিশির ডাক্তার গ্রামের শেষ সীমায় একটা বকুল গাছে গলায় দড়ি দিয়ে মরেছে। একটুও খারাপ লাগলো না। আমার জীবনে তখন সবেমাত্র সাফল্য আসতে শুরু করেছে। সেই আনন্দে আমি মশগুল। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ আজকে সন্ধ্যাবেলায় বৃষ্টির ভেতরে আমার চেম্বারে একজন লোক আসে। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, সে কি? কোথায়? আমার ছেলের অবস্থা খুব খারাপ, ব্যথায় ছটফট করছে। আপনি তাড়াতাড়ি চলেন না। না না, এই বৃষ্টির মধ্যে এখন যেতে পারবো না। ডাক্তারবাবু, আপনি না গেলে আমার ছেলেটা বাঁচবে না। আপনি দয়া করে চলেন। আপনার যত টাকা লাগে আমি দেব। এই নেন, এই 1000 টাকা অগ্রিম দিলাম। আপনি চলেন দয়া করে। বাবা, এ তো বিশাল ব্যাপার। ঠিক আছে, চলো দেখছি। লোকটার সাথে সাথে বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে চলেছি। অনেকটা পথ চললাম মাঠের ভেতর দিয়ে।
কি তোমার বাড়ি আর কত দূর? এই তো ডাক্তারবাবু, এই মাঠটা পেরোলেই আমার বাড়ি, চলেই এসেছি প্রায়। আরও কিছুক্ষণ পর লোকটা একদম গ্রামের শেষ সীমানায় এসে থামলো। এ কি, এ কোথায় এলে? এখানেই তো আমার বাড়ি ডাক্তারবাবু, এই বকুল গাছেই তো আমি থাকি। হ্যাঁ, কে আপনি? আমি কে? আমাকে চিনতে পারছেন না ডাক্তারবাবু? যার ওষুধে বিষ মিশিয়ে গ্রামের তিনটে ফুটফুটে বাচ্চার জীবন কেড়ে নিলেন আপনি ডাক্তারবাবু, তারেই চিনতে পারছেন না? যে আপনারে হাতে ধরে ডাক্তারি বিদ্যা শেখালো, তার সর্বনাশ করতে আপনার আপনার মনুষ্যত্বে বাঁধল না ডাক্তারবাবু? আপনি ডাক্তার, ভালো মানুষ না হলে যে ভালো ডাক্তার হওয়া যায় না। শিশির ডাক্তার বাবু? হ্যাঁ, এই তো চিনেছেন তাহলে, আমি শিশির ডাক্তার। কিন্তু আপনি তো মারা গেছেন। হ্যাঁ গেছি তো, আমি তো মারাই গেছি, কিন্তু তোর মতো জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্য মৃত্যুর পরেও আমাকে ফিরে আসতে হলো। তোকে বাঁচিয়ে রাখলে আরো অনেক মানুষকে মরতে হবে। না 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 না, আমাকে মারবেন না ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ওই 3টে বাচ্চা তোকে ক্ষমা করবে? 40 বছর ধরে আমার অর্জন করা সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। লজ্জায় অপমানে আমি গলায় দড়ি দিলাম, স্বয়ং ঈশ্বর তোকে ক্ষমা করবে? না, তোকে ক্ষমা করা যায় না। আজ তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। আমি কি করব বুঝে উঠতে পারলাম না, পরিমরি করে যেদিক পারলাম সেদিক দৌড় লাগালাম। মাঠঘাট ভেঙে চুড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বড় রাস্তায় উঠে এলাম। তারপর দৌড়াতে দৌড়াতে আপনার বাড়িটা দেখতে পেলাম রাস্তার ধারে, তাই এসে ঢুকলাম। বাহ, বেশ জব্বর গল্প, দারুণ সময় কাটলো। আপনি বিশ্বাস করলেন না? না, এর মধ্যে ভূতের কিছু নেই। ভূত যদি হতো তাহলে আপনি আর পালিয়ে বাঁচতে পারতেন না। নিশ্চয়ই কেউ আপনাকে শিশির ডাক্তার সেজে ভয় দেখিয়েছে। কি বলছেন? তা কখনো সম্ভব? ভূতের তাড়া করার মতো আজগুবি সম্ভাবনার চাইতে ঢের বেশি সম্ভব। যান, আপনি বাড়ি ফিরে যান, কোনো ভয় নেই। আর তাছাড়া কি জানেন তো, যে পাপ আপনি করেছেন তাতে করে আর কোনোদিনই আপনি ভালো থাকতে পারবেন না। সেই পাপের ভয় ভূতের ভয়ের চাইতেও সাংঘাতিক। কিন্তু বেরিয়ে যান, না হলে আমার হাতে আপনি খুন হবেন। যান। পরদিন সকালবেলা খবর পেয়ে দেখতে গেলাম পাশের গ্রামে সুবিমল বলে কে একজন পাতি হাতুড়ে ডাক্তার গ্রামের শেষ সীমানায় একটা বকুল গাছে গলায় দড়ি দিয়ে মরেছে। কুকর্মের ফল মানুষকে বোধহয় এইভাবেই তাড়া করে মারে।